কি জমিটা ডিসপিউট আছে? কিন্তু ওই জমির মালিক গোবিন্দবাবু আমাকে তো সেরকম কিছু একবারও বলেনি। সরি কি বিবাদ? কোর্টে কেস চলছে, তুমি আমাকে আগে বলোনি কেন? ওহো, পাগল নাকি? না না না, ওই জমি আমি কিনবো না। না, এই তুমি বরং ওই মহামায়া কলোনির ওই বাড়িটা দেখো, আমি ওখানেই ফ্ল্যাট তৈরি করবো। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কমিশন পেয়ে যাবে। আর তুমি ওই গোবিন্দবাবুর সঙ্গে কথা বলে ডিলটাকে ক্যান্সেল করো, আর ওই মহামায়া কলোনির বাড়ির মালিকের সঙ্গে আগে দেখা করে কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহেই যাচ্ছি কার্শিয়াংয়ে। হ্যাঁ হ্যাঁ, বাগডোরার টিকিট বুক হয়ে গেছে 3 দিন। না না, এবার আর দার্জিলিং যাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে রাখো কাজগুলো। ওই কে ভাই, কি দরকার? তোর নাম মোহিত? হ্যাঁ, মোহিত মিত্র? হ্যাঁ। নিজেকে বানতলা নবাব ভেবেছিস? আর তুই কি একাই বানতলা রাজ করবি? কি করব? কে দেখবে আমাদেরকে? আমার স্বামীকে কে খুন করলো? ও তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি। হে ভগবান, এ তোমার কেমন বিচার, কেমন বিচার? স্যার, উনি মোহিত মিত্রের স্ত্রী। উনি কি হসপিটালে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, গিয়েছিলেন, এই কিছুক্ষণ আগেই ফিরেছেন। আচ্ছা, ভিকটিম তো ঘটনাস্থলেই মারা গিয়েছিল না? হ্যাঁ স্যার, যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন উনি ডেড। ভিকটিমকে ঘটনাস্থল থেকে হসপিটালে কারা নিয়ে গিয়েছিল? স্যার, এখানকার লোকাল লোকজনরাই নিয়ে গেছিল। রাধিকা, তুমি তো ডাক্তারের সাথে কথা বলেছো? হ্যাঁ স্যার, বলেছি। ডাক্তার কি বললো? মানে শরীরে কটা বুলেট wound আছে? 11টা, আর তার অধিকাংশই পেটে আর বুকে। মাই গড, 11টা! তার মানে রাধিকা, আমি শিওর যে এটা কোনো প্রফেশনাল কিলারের কাজ। কি করে বুঝলেন স্যার? অধিকাংশ বুলেটই যখন পেটে আর বুকে লেগেছে, তার মানে ধরে নিতে হবে যে কোনো শার্প শুটার প্রফেশনাল কিলারই এই কাজটা করেছে। রাইট স্যার। কিন্তু সকাল সকাল রাস্তার ওপরেই 11টা গুলি করে খুন, কেন কেন? স্যার, আমার মনে হয় এটা পুরনো কোনো সত্যতা থেকেই খুনটা হয়েছে। মেবি 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 ইউ আর রাইট, হতেও পারে। কিন্তু সেক্ষেত্রে ম্যাডাম 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 শুনছেন? ম্যাডাম এক্সকিউজ মি, হ্যালো, শুনুন, আমি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ম্যাডাম, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। আপনারা কি আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন? দিন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন না। দেখুন দেখুন ম্যাডাম, সেটা তো সম্ভব নয়। তবে আপনি যদি আমাদের একটু সাহায্য করেন, তাহলে আপনার স্বামীকে যে খুন করেছে সেই আততায়ীকে আমরা খুঁজে বের করে অ্যারেস্ট করতে পারি। একটু যদি সাহায্য করেন। শুনুন, হ্যালো, না রাধিকা, এই যে অবস্থা দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে উনি আমাদের সাথে কথা বলার অবস্থায় মোটেও নেই। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। তুমি এক কাজ করো তো, তুমি হসপিটালে ইমিডিয়েট ফোন করো, ওদের তাগাদা দাও যাতে বডিটা তাড়াতাড়ি করে পোস্টমর্টম করে ছেড়ে দেয়। ওকে স্যার। আর শহর জুড়ে আমাদের যত ইনফর্মার আছে ওদেরকে অ্যালার্ট করে দাও। রাইট স্যার। আর উনি একটু ধাতস্থ হলে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো। ওকে। আমিও জানতে চাই যে কি এমন কারণ হলো যে সকাল সকাল
রাস্তার উপরে 11টা গুলি করে নৃশংসভাবে খুন, কেন? ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। সালটা 2024। কলকাতার উপকণ্ঠে বানতলার বুকে সকালবেলা ভরা রাস্তার উপরে ঘটে যায় এক ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। স্থানীয় প্রমোটার মোহিত মিত্রকে একজন হেলমেট পরা বাইক আরোহী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 11টা পরপর গুলি করে বাইক নিয়ে চম্পট দেয়। এরকম একটা ভয়ঙ্কর ঘটনায় সারা রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়, আলোড়ন পড়ে যায় চারিদিকে। কিন্তু কেন ঘটলো এরকম একটা ভয়ঙ্কর ঘটনা? কে খুন করলো মোহিত মিত্রকে? আর মোহিত মিত্রকে নিজের পাড়ার মধ্যেই ভরা সকাল বেলায় ভরা রাস্তার ওপরে কেন খুন হতে হলো? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আজকের ক্রাইম ডায়েরি এই রোমহর্ষক পর্ব। কি গো, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ গো, একটু বেরোতে হবে। এত সকাল সকাল আবার কোথায় যাচ্ছ? ওই রায়বাবুর বাড়িটা ফাইনাল করতে যাচ্ছি। এই মাসে ভালোই ভালো বাড়িটা পেয়ে গেলে সামনের মাস থেকে ভাঙাভাঙির কাজটা শুরু করে দেবো। ও আচ্ছা, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। একটা কেন, 100টা কথা জিজ্ঞাসা করবে। কে বারণ করেছে? দেখ, তোমার সব সময়ই আর কি। বলছি শোনো না, তুমি কি সারা জীবন এই প্রমোটিং এর কাজটাই করবে? মানে চাকরি বাকরি আর করবে না? মিলা, চাকরি করে মাইনে পেতাম মোটে 40,000 টাকা, আর এখন লাখ লাখ টাকায় খেলছি। সেটা তো আমার ভালো লাগছে না বুঝি? সেটা না, আসলে আসলে কি? বলো বলো, বলে ফেলো। না মানে মা বলছিলেন। কি বলছিলেন তোমার মা? আমি একটু শুনি। মা বলছিলেন মেয়েকে চাকরি করা ছেলের সাথে বিয়ে দিলাম, এখন জামাই সেই সব কিছু ছেড়ে চুটিয়ে প্রমোটিং করছে। আত্মীয় স্বজন জানতে পারলে কি বলবে? শোনো মিলা, আত্মীয় স্বজন আমাদের খাওয়াতেও আসবে না, পড়াতেও আসবে না। তোমার মাকে দয়া করে বলে দিও, জামাই চাকরি করুক বা ব্যবসা, মেয়ে আর নাতির দুবেলা দুমুঠো খাবার অভাব হবে না। তোমার মাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আসি। আপনাদের কত বছর বিয়ে হয়েছিল? 16 বছর। আপনার শ্বশুর বাড়ি কোথায়? এই বাড়িটা আমার শ্বশুরমশাই তৈরি করেছিলেন। কই আপনার শ্বশুর শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না। আমার স্বামীর যখন 15 বছর বয়স ছিল তখন আমার শাশুড়ি মা ব্রেন ক্যান্সারে মারা যান, আর 2019 সালে আমার শ্বশুরমশাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আপনার ভাসুর, দেওর, ননদ? আসলে আমার স্বামী তাদের একমাত্র সন্তান। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ আছে, আমাদের একমাত্র ছেলে আয়ুষ কার্শিয়াংয়ে থাকে। কার্শিয়াং কনভেন্টে ক্লাস 8-এ পড়ে, হোস্টেলেই থাকে। এই তো কিছুদিন পর কার্শিয়াংয়ে ওর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। বুঝলাম। আচ্ছা মীরা দেবী, আপনার স্বামী কি কাজ করতেন? ও সিভিল ইঞ্জিনিয়ার ছিল, আগে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতো। কিন্তু 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 কি? কিন্তু বছর 5 হলো ও চাকরিটা ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছিলেন, তাহলে আপনাদের সংসারটা চলতো কিভাবে? ও ইদানিং প্রমোটিং করতো। প্রমোটিং? হ্যাঁ, আর তাতে কি গো, খাবে না? অনেক তো রাত হলো। না গো, খাবো না, একদম খিদে নেই। সে কি, খিদে নেই কেন? বাইরে থেকে কিছু খেয়ে এসছো? হ্যাঁ। তা কি খেয়ে এসছো শুনি? আমার ওই ম্যানেজারটা, ওর সাথে এক পেট ফুচকা খেয়েছি। ফুচকা? হ্যাঁ। ইস! কেন ইস কেন? ফুচকা কি খারাপ জিনিস নাকি? তুমি তো ফুচকা বলতে একদম পাগল। আমার সঙ্গে যখন শপিং করতে বাইরে যাও তখন তো শাড়ির আঁচল কোমরে বেঁধে গপা গপ ফুচকা খাও, তার বেলা? সে আমার ব্যাপারটা একটু আলাদা। কেন? কিরকম আলাদা তোমারটা? শুনি শুনি। আমার তো আর কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু তোমার তো সেটা আছে। ডক্টর তোমাকে কি বলেছে মাথায় আছে? ডক্টর তোমাকে বলেছে তোমার কোনো বাইরের খাবার খাওয়া চলবে না। আর দেখো, সেই তুমি ম্যানেজারের সাথে ড্যাং ড্যাং করে ফুচকা খেয়ে চলে এলে। কি করবো বলো, সবাইকে তো আর সবসময় না বলা যায় না। না বলতে শেখো, বুঝলে?
মানুষের মুখের উপরে যত তাড়াতাড়ি না বলতে শিখে যাবে না, দেখবে জীবনের অনেকখানি সমস্যা কমে গেছে, অত বিপদেও তুমি পড়বে না। সেটা জানি, কিন্তু আমাদের এই লাইনটা মানে প্রমোটিংয়ের ব্যবসাটা না খুব একটা ভালো নয়। এখানে না দুম করে কাউকে মুখের উপর না বলা যায় না, চট করে কাউকে চটিয়ে দেওয়া যায় না। কেন এরকম কেন? এখানে ভালো আর খারাপ দু ধরনের মানুষই আছে, কিন্তু এই ভালো মানুষের সংখ্যাটা না অনেক কম মিলা। সে কি? সেই জন্যই তো এখানে আমাকে প্রতি পদে প্রতি মুহূর্তে অনেক বুঝে শুনে চলতে হয়, যাতে আমার কোনো কথায় কেউ কষ্ট না পায়, যাতে কেউ রেগে না যায়। কারণ কখন কে কোথায় কিভাবে আমার অনিষ্ট করবে, আমার ক্ষতি করবে, সেটা তো আমি জানি না। তাই এমন ব্যবসা করারই বা কি দরকার, যেখানে প্রত্যেকটা মুহূর্তে মানুষের মন জুগিয়ে চলতে হয়, সবসময় ভয়ে ভয়ে বাঁচতে হয়। কারণ এই ব্যবসা করে আমার বেশি টাকা ইনকাম হচ্ছে। বেশি টাকা রোজগার করলে তোমাদেরকে আমি ভালোভাবে সুখে শান্তিতে রাখতে পারবো। অফিসের ওই অল্প মাইনের টাকায় তোমাদের তো আর সুখের জীবন দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। শোনো মোহিত, আমিও একটা সুন্দর সুখের জীবন চাই ঠিকই, কিন্তু তাই বলে আমি এটা চাই না যে আমার সুন্দর জীবন দেওয়ার জন্যে তুমি লোকের সাথে আপোষ করো, ঝামেলা করো, কষ্ট পাও, টেনশন করো। আমি এটা সহ্য করতে পারবো না। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না মিলা। প্রথম প্রথম কষ্ট হতো, এখন অভ্যেস হয়ে গেছে। বাহ, অভ্যেস হয়ে গেলেই ভালো। যাক গে, ওসব কথা বাদ দাও, অনেক রাত হয়েছে, খাবে চলো। না গো, একদম পারবো না খেতে। সব সময় না তোমার মতন চলবে না, রাতে না খেলে শরীর খারাপ করবে। যেতে বলছি চলো। না বউ, আমার একদম ওসব পারবো না। শোনা টোনা শুনবো না, যেতে বলছি চলো। প্লিজ। আচ্ছা তুমি যাবে না তো? আমার খিদে পেলে আমি রাত্রেবেলায় ফ্রিজ খুলে খাবার খেয়ে নেব। যা ভালো বোঝো তাই করো, আমার একটা কথাও শুনতে তোমার ভালো লাগে না, সব নিজের মন মতন। তার মানে আপনি চাননি আপনার স্বামী প্রমোটিং করুক? না, একদম চাইনি। আপত্তিটা কিসের? আপনার মা? না কিছু, প্লিজ বলুন। কি হলো বলুন, আপত্তির কারণটা কি? ভয়। ভয়? কিসের ভয়? কি গো, কখন উঠেছো? সেই ভোরবেলা ঘুম ভেঙে গেছে। ভোরবেলা ঘুম ভেঙে গেছে কেন? খিদে পেয়েছিল নাকি? না হলে তো তুমি এত সকাল সকাল ঘুম থেকে ওঠো না। না, খিদে পাইনি। তাহলে তাহলে এত সকাল সকাল উঠে পড়লে যে? কি হয়েছে মোহিত? কি হয়েছে বলো? আমাদের এই লাইনটা খুব খারাপ মিলা, খুব খারাপ। সে তো আমি প্রত্যেকটা মুহূর্তেই বুঝতে পারছি গো। না, তুমি কিছুই বুঝতে পারছো না। কারণ আমাদের এই প্রমোটারি ব্যবসার ABCD তুমি কিছুই জানো না। কি করে বুঝবো বলো, তুমি যদি আমাকে না বলো? কি বলবো মিলা, কি বলবো আমি তোমাকে? এটাই বলবো যে বেশি টাকা রোজগার করতে গিয়ে আমি আপাদমস্তক ফেসে গেছি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, কারণ আমাদের এই লাইনটায় কেউ কাউকে ছেড়ে দেয় না। কারোর উন্নতি দেখলে তাকে ফোন করে হুমকি দেয়। সে কি, কেউ তোমায় হুমকি দিয়েছে নাকি? আমি কারোর হুমকির তোয়াক্কা করি না। কেউ আমাকে হুমকি দিক বা না দিক, কেউ আমাকে ভয় দেখাক বা ভালোবাসুক, কেউ আমাকে প্রমোটারি লাইনটা ছেড়ে দিতে বলুক বা এই লাইনে থাকতে বলুক, আমি কারোর কোনো কথাই ময়দান ছাড়বো না। একটা কথা বলবো? আমি জানি না আজ হঠাৎ তুমি এসব কথা কেন বলছো, কিন্তু তুমি যে লড়াই করছো আর ভবিষ্যতে এই লড়াইটা করে যাবে, এটা জেনে আমি খুব খুশি হয়েছি জানো। লড়াই তো আমায় করতেই হবে মিলা, যেভাবেই হোক করতেই হবে। কারণ যে মানুষ লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায় সে একজন ভীতু।
একজন কাপুরুষ। আমার বন্ধু পাবেল একটা কথা বলেছিল জানো তো? কি বলেছিল পাবেলদা? পাবেল বলেছিল, জানিস তো মোহিত, প্রকৃত যোদ্ধারা হারতে ভয় পায় না, মরতে ভয় পায়। বাহ, বেশ দারুণ কথা বলেছিল তো। আমি তো একজন আসল যোদ্ধা, তাই আমিও হারতে ভয় পাই না, মরতে ভয় পাই। বালাই শেঠ, তুমি কেন মরবে? কাল কি হবে কে জানে, কথায় আছে না, আজ আছি কাল নেই। কথায় আছে ঠিক আছে, কিন্তু খবরদার খবরদার তুমি মরার কথা মুখেও নিয়ে আসবে না। আমি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারি না। প্রমোটিং লাইনটা তো খুব একটা ভালো নয়, এখানে সব ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হয়। ওকে নিয়ে আমার খুব ভয় হতো। আসলে এখানে ভালো মানুষের থেকে অত্যাধিক পরিমাণে খারাপ মানুষ। আচ্ছা, এরকম কোনো খারাপ লোকের সঙ্গে মোহিত বাবুর কি কোনোদিন ঝামেলা টামেলা হয়েছিল? তা আমার ঠিক জানা নেই। আসলে ও তো খুব চাপা স্বভাবের, আমাকেও ঠিকঠাক করে কিছু বলতো না, খুব জোর করে করে ওর থেকে কথা শুনে নিতে হতো। তবে 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 কি? কিছুদিন আগে কি করবি তোরা? কিচ্ছু করতে পারবি না। আরে যা 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 করার করে নে, যা। এই শোন, একবার যখন প্রমোটিংয়ে নেমেছি না, আরে আরে মরে গেলেও ছাড়বো না আমি। আরে যা করার করে নিস, যা। রাখতো ফালতু কথা, প্রমোটিং ছাড়াবে আমার, ফালতু কথা। এদের কথা নাকি প্রমোটিং ছেড়ে দিয়ে এখন বাড়িতে বসে থাকবো। কি হয়েছে মোহিত? আরে কি হয়েছে বলো না। কিছু হয়নি। প্লিজ বলো না আমাকে। কেউ ফোন করে তোমাকে থ্রেট করছিল? এখনো চুপ করে আছো? অন্তত আমাকে বলো। ওরা কোথায় জানে না এই মোহিত মিত্র অত নরম মাটি দিয়ে তৈরি মানুষ নয়। একবার যখন নেমেছি এই প্রমোটিং এর ব্যবসায়, তখন ওপরওয়ালা ছাড়া আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। আপনি বললেন যে উনি আপনাকে কিছুই বলতেন না, কিন্তু আপনি কি কোনোভাবে জানার চেষ্টা করেননি যে কে বা কারা ওনাকে হুমকি দিচ্ছিলেন? কে বা কারা হুমকি দিচ্ছিল সেটাও নিজে মুখে না বললে আমার পক্ষে জানা সম্ভব ছিল না। আর ওর ফোন ঘেটে যে জানবো সেটাও পসিবল ছিল না। কেন পসিবল ছিল না কেন? আসলে ওর দুটো ফোনেই প্যাটার্ন লক থাকতো। আপনার স্বামী তাহলে দুটো মোবাইল ইউজ করতেন? হ্যাঁ, একটা কাজের জন্য আর একটা পার্সোনাল ফোন ছিল। কিন্তু ওনাকে যেখানে গুলি করা হয়েছে সেখান থেকে তো একটাই মোবাইল পাওয়া গেছিল। ওর পার্সোনাল ফোনটা আমার কাছেই আছে। আপনার কাছে কেন? আসলে ও যখন বাইরে যেত বা প্রমোটিংয়ের কাজে যেত, ওর পার্সোনাল ফোনটা আমার কাছেই রেখে যেত। কেন এইরকম কেন? তা ঠিক জানি না, হয়তো অভ্যাস বা দুটো ফোন ক্যারি করতে পারতো না। ওনার পার্সোনাল মোবাইলটা আমায় দিন, আমাদের তদন্তে কাজে লাগবে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। স্যার, তারপর রাধিকা বলো, এনি আপডেট? স্যার মোহিত বাবুর আরও একটা মোবাইল পাওয়া গেছে। মোহিত বাবুর আর একটা ফোন ছিল না? হ্যাঁ স্যার, ওনার কাজের মোবাইলটা তো ওনার লাশের পাশ থেকেই রিকভার করেছিলাম, কিন্তু স্যার ওনার পার্সোনাল মোবাইলটা ওখানে পাওয়া যায়নি। তো এই মোবাইলটা কোথা থেকে রিকভার করলে? ওনার মিসেসের কাছ থেকে স্যার। মিসেসের কাছে ছিল মানে? হ্যাঁ স্যার, ওনার মিসেস বললেন যে উনি প্রমোটিংয়ের কাজে বাড়ি থেকে যখন বেরোতেন তখন পার্সোনাল মোবাইলটা উনি ঘরেই রেখে যেতেন। কেন কেন মানে এরকম কেন? তার কোনো উত্তর ওনার মিসেস দিতে পারলেন না। না, হতে পারে এটা কোনো রকমের সুপারস্টিশন বা কুসংস্কার। আবার এমনও হতে পারে যে অনেকেই দুটো মোবাইল একসাথে হ্যান্ডেল করতে পারে না, তাই একটা মোবাইল বাড়িতে রেখে যায়। হ্যাঁ স্যার। তবে ভিকটিমের সেকেন্ড মোবাইলটা পেয়েও আমাদের খুবই উপকার হলো। ঠিক কথা, কিন্তু এবার কি করণীয় স্যার? বলছি, তার আগে তুমি বলো তো যে মোহিত বাবুর স্ত্রীর কাছ থেকে কি কি ইনফরমেশন বার করতে পেরেছো? উনি তো বললেন মোহিত বাবুকে নাকি ইদানিং ফোন করে হুমকি দেওয়া হতো। হুমকি? কে মানে কারা দিত হুমকি? সেটা স্যার উনি জানেন না। না রাধিকা, দেখো এই প্রমোটিং লাইনে হুমকি টুমকি খুব কমন ব্যাপার, এটা হয়েই থাকে।
কিন্তু হুমকিগুলো যে শুধুমাত্র প্রমোটিং বিজনেস সংক্রান্ত কারণেই আসতো সেটা কিন্তু ব্লাইন্ডলি আমাদের এখনই বিশ্বাস করাটা ঠিক হবে না। ঠিক বুঝলাম না স্যার। দেখো রাধিকা, হতেও তো পারে যে এখানে কোনো একটা ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল আছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে কারো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল, হতেও তো পারে। সর্বনাশ স্যার, এটা তো আমি ভেবে দেখিনি। তুমি একটু আগে জিজ্ঞাসা করছিলে না যে এখন তোমার কি করণীয়? হ্যাঁ স্যার। রাধিকা, এক কাজ করো, মোহিত বাবুর মোবাইল ফোন দুটো আজই এক্সপার্টদের কাছে পাঠিয়ে দাও, ওরা কল রেকর্ডস আর কল ডিটেলসটা বের করুন। ওকে স্যার, আমি আজকেই মোবাইল দুটো এক্সপার্টদের কাছে পাঠিয়ে দেবো। আর একটা কাজ করো তো, মোহিত বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলো, ও স্ত্রীর উপরে কড়া নজর রাখো তো, দেখো তো কিছু জানতে পারো কিনা। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? রাইট স্যার। ওনার ওয়াইফ সম্বন্ধে ডিটেলস খোঁজ খবর পাওয়া গেলেই আমরা খানিকটা অন্তত আন্দাজ করতে পারবো যে আসল গল্পটা কি। বানতলায় প্রকাশ্য দিবালোকে স্থানীয় প্রমোটার মোহিত মিত্র খুনের ঘটনার তদন্ত নেমে আমরা অনেকগুলো পসিবিলিটি বা সম্ভাবনার কথা খতিয়ে দেখছিলাম। আমাদের তদন্তকারী টিম মোহিত বাবুর স্ত্রীকে জেরা করে জানতে পারে যে ইদানিং নাকি মোহিত বাবুর মোবাইলে ঘন ঘন হুমকি কল আসতো, এবং সেই হুমকি কলগুলো আসতো মোহিত বাবুকে প্রমোটিং লাইন থেকে সরিয়ে দেওয়ার জন্য। মোহিত বাবুকে এই কারণেই খুন হলেন, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল, সেটা জানার জন্যই আমাদের তদন্তকারী টিম ছোট ছোট টিম তৈরি করে এলাকায় ব্যাপক খোঁজ খবর শুরু করে। কারণ আমরা জানতাম যে একটা ব্রেক থ্রু পেলেই পুরো কেসটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। রাধিকা, তার মানে অ্যাজ পার ইউর ভার্সন স্বামী বা স্ত্রী দুজনের কারোরই কোনো রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না? না স্যার, আমি খুব ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, এরা দুজনেই এই দিক থেকে খুব ক্লিন ছিলেন। ওকে, তাহলে আপাতত আমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ব্যাপারটা ক্যান্সেল। এবার স্যার কল রেকর্ডটা একটু দেখুন। যে নাম্বারগুলো থেকে মোহিতবাবুকে ইদানিং কল করা হয়েছে সেগুলো বেশিরভাগই বিহার স্যার। ক্যারি অন। আর বেশিরভাগই কল ডিউরেশন খুবই কম। আই সি। আর স্যার বিহারের নাম্বারগুলো থেকে ওনার পার্সোনাল নাম্বারেও বেশ কিছু কল এসেছিল, সেগুলোরও কল ডিউরেশন খুবই কম। তার মানে রাধিকা, যখন হুমকি কল আসতো মোহিতবাবু কলটা অ্যাকসেপ্ট করার পর খানিকটা শুনেই কেটে দিত। রাইট স্যার। আর এই যে বিহারের নাম্বারগুলো, এগুলোতে কল করে দেখেছো তুমি? করেছিলাম স্যার, কিন্তু কিন্তু কি কি বলো? কিন্তু বেশিরভাগ নাম্বারই বন্ধ স্যার। ন্যাচারালি। তবে স্যার যে দু একটা নাম্বারে রিং হয়েছে তারা কল কেটে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিয়েছে। বুঝলাম। কিন্তু রাধিকা, মোহিত বাবুর যদি ব্যবসায়িক শত্রু থাকে তাহলে বানতলা এরিয়ায় থাকবে, নিদের পক্ষে কলকাতা, হাওড়া বা খুব বেশি হলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহার থেকে তাহলে এই হুমকি কলগুলো আসছে কেন? হয়তো বিহারের মাফিয়াদের দিয়ে ভয় দেখানোর কাজটি করানো হচ্ছিল, হয়তো এখানে বসে এই দুষ্কৃতীদের টাকা দিয়ে এই কাজটি করাচ্ছিলেন। স্যার আর্জেন্ট কল, ধরবো? কার ফোন? আমাদের ইনফরমারের। ধরো ধরো ধরো, এক্ষুনি ধরো। হ্যাঁ বলো। কি তাই নাকি? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। স্যার ল্যাংচার ফোন ছিল, আমাকে বললো জরুরি খবর আছে, এক্ষুনি যেতে হবে। কোন কেসটার জন্য বলো তো? স্যার আমাদের বানতলা শুট আউট কেসের। এক্ষুনি যাও, আমার ইমিডিয়েট ব্রেক থ্রু চাই। ওকে স্যার। নমস্কার ম্যাডাম, খবর কি আপনার? খবর তো তুমি বলবে, ফোনটা তো তুমি আমাকে করেছিলে। একেবারে সলিড খবর আছে ম্যাডাম। কি খবর বলো? ওই যে সেদিন বানতলায় যে প্রমোটারটা মারা গেল না, ওটা কিন্তু ভাড়াটে খুনির কীর্তি। আরে সেটা তো আমরাও জানি, বাকি নতুন খবরগুলো বলো। যে গুলি চালিয়েছিল সে বাঙালি, কিন্তু বিহারের লোক। ওকে সুপুরি দিয়ে এখানে আনা হয়েছিল। সুপুরি? ও আচ্ছা, সুপুরি, হ্যাঁ। তারপর? হ্যাঁ ম্যাডাম, মালটা সম্ভবত এখনো এখানেই আছে, মানে এই এলাকাতেই আছে। তা তোরা কি করে জানবি? খবর পেয়ে গেছি ম্যাডাম, এখান থেকে 5 কিলোমিটার দূরে ঘটকপুকুরের দিকে একটা হোটেল আছে, ওই যাকে বলে সস্তার হোটেল। ওখানেই গত কয়েকদিন ধরে ছেলেটা লুকিয়ে আছে। বলে যা। বেটা হোটেল থেকে একদম বেরোয় না, যদি বা বেরোয় কারোর সাথে খুব একটা কথা বলে না। তারপর?
আমার কাছে পাক্কা খবর আছে ম্যাডাম, যেদিন প্রমোটারটা খুন হলো সেই দিন সকালে মালটা পাক্কা 2 ঘন্টার জন্য গায়েব ছিল। বলিস কি রে? তবে আর বলছি কি ম্যাডাম, ওই 2 ঘন্টা গায়েব থাকার পর আবার হোটেলে ফিরে গিয়ে ঘরে ঢুকেছিল, আর সেই যে রুমে সেঁধিয়ে গেছে তারপর আর বেরোয়নি। এটা ধর, হোটেলটার নাম? আপনারা তোকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? থানায়। কেন শুধু শুধু থানায় যেতে যাবো কেন? সেটা থানায় গেলেই বুঝতে পারবি। চলো, নিয়ে চলো। আরে আরে কি হচ্ছে কি? আরে ম্যাডাম, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে এই চল, চুপচাপ চল, নাহলে কিন্তু মারতে মারতে নিয়ে চলো। ম্যাডাম, চলো, ম্যাডাম এটা বাড়াবাড়ি করছেন। কি নাম? আমার নাম? তা এখানে আর কে আছে রে? তাকে নাম জিজ্ঞাসা করবো? তোর নামই জিজ্ঞাসা করছি, নাম বল। গিয়াস। বল, গিয়াস। পুরো নাম বল। গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন। ভালোই তো বাংলা বলতে পারিস দেখছি। কেন পারবো না? আমি তো বাঙালি। বাঙালি? বাঙালি? বাঙালির বাড়ি কোথায়? গয়াতে। গয়া ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে কি করছিস? চাকরি। কি 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 কি? ওয়েস্ট বেঙ্গলে চাকরি খুঁজতে এসেছি। এই এই চাকরি খুঁজতে এসেছিস নাকি প্রমোটার মোহিত মিত্রর স্কিলিং কন্ট্রাক্ট নিয়ে এসেছিস? হ্যাঁ, সত্যি সত্যি বলছি, গয়াতে কোনো কাজ কাম নেই, তাই ওয়েস্ট বেঙ্গলে একটা চাকরি খুঁজতে এসেছি। চাকরি খুঁজতে এসেছিস না? চাকরি খুঁজতে এসেছিস? সত্যি কথা বল, সত্যি কথা বল, তখন তো জিভ টেনে ছিঁড়ে দেবো, তো চাকরি করা বেরিয়ে যাবে। বল, কত টাকা সুপারি পেয়েছিলিস? বল। সুপারি? হ্যাঁ, সুপারি সুপারি কত টাকা পেয়েছিলিস? সুপারি স্যার। সত্যি করে বল, একদম মিথ্যে কথা বলবি না। তুই যে শার্প শুটার, সুপারি কিলার, তাই না? আমাকে 10 লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল, 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল, আর মালটাকে খালাস করলে বাকি 5 লাখ টাকা দেবে বলেছিল। কে দিয়েছিল এই সুপারি? নাম বলতে পারবো না ম্যাডাম, আমাদের ধান্দার উসুল আছে, পার্টির নাম মুখে আনা যায় না। পার্টির নাম? উসুলের নিকুচি করেছে। নাম বল, কে সুপারি দিয়েছিল? নাম বল, নাম বল, নাম বল, নাম বল। সুকুমার, সুকুমার হাজরা আমাকে সুপারি দিয়েছিল। দ্যাটস ইট, দ্যাটস ইট, সুকুমার হাজরা। রাধিকা, নামটা শুনলে? সুকুমার হাজরা, বানতলা এরিয়ার কুখ্যাত ডন, সমাজবিরোধী মাফিয়া। হ্যাঁ স্যার, সুকুমার হাজরার নামে আমাদের থানায় 20-25টি কেস আছে। পাক্কা হিস্ট্রি শিটার, অনেকবার জেলও খেটেছে। স্যার, আমি যতদূর জানি সুকুমার হাজরা এখন প্রমোটিং আর কন্ট্রাক্টরি করছে, আর এসবের আড়ালে বেআইনি কাজও করে যাচ্ছে। রাধিকা, এক কাজ করো তো, আমাদের অফিস রেকর্ড থেকে সুকুমারের একটা ছবি আর সমস্ত ডিটেলস বার করো। রাইট স্যার। আর এক্ষুনি ফোর্স নিয়ে চলে যাও ওর অফিস আর বাড়িতে, রেড করো। যেখানে পাবে সুকুমারকে সেখান থেকে তুলে নিয়ে আসবে। ওকে? ওকে স্যার। 10 লাখ টাকা সুপুরি দিয়ে কি সুকুমার আর নিজের বাড়িতে আরাম করে নিশ্চিন্তে বসে থাকবে ম্যাডাম? আপনাদের উচিতই হয়নি ওদের বাড়িতে আর অফিসে যাওয়া। এই জ্ঞান দিস না তো, তুই বল তোর কাছে কি খবর আছে। শোনেন তাহলে, যেদিন সকালে প্রমোটার খুন হলো ওই খুনের দিনই সুকুমার এখান থেকে পালিয়ে গেছে। আরে পালিয়ে গেছে সেটা তো আমরাও জানি, বাকি কি খবর আছে সেটা বল। আরে ও সোজা উত্তরবঙ্গে গেছে। উত্তরবঙ্গ? হ্যাঁ ম্যাডাম, উত্তরবঙ্গে গাজলডোবা বলে একটা জায়গা আছে। ওই গাজলডোবায় অনেকগুলো হোটেল ও রিসর্ট আছে। ওই সুকুমার ওখানে গিয়ে একটা রিসর্টে দিব্যি গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে বসে আছে। খবরটা পাকা তো? রিসর্টের নামটাও বলে দিচ্ছি ম্যাডাম, রিসর্ট জঙ্গল ভিউ। এনে
এটা ধর। না না না, থাক ম্যাডাম। আরে ধর ধর, লজ্জা করিস না, ধর। আসি ম্যাডাম। নর্থ বেঙ্গল, গাজলডোবা রিসোর্ট, জঙ্গল ভিউ। শার্প শুটার মোহাম্মদ গিয়াসউদ্দিনকে জেরা করে আমরা জানতে পারি বানতলার কুখ্যাত দুষ্কৃতী সমাজবিরোধী সুকুমার হাজরা গিয়াসউদ্দিনকে নাকি 10 লাখ টাকা দিয়েছিল মোহিত মিত্রকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমাদের ফোর্স সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সুকুমার হাজরার বাড়ি এবং অফিসে, কিন্তু ততক্ষণে পাখি উড়ে গিয়েছে। আমাদের তদন্তকারী অফিসারের জবরদস্ত ইনফরমেশন নেটওয়ার্ক জানায় যে সুকুমার হাজরা নাকি এখন লুকিয়ে আছে উত্তরবঙ্গের কোনো একটা রিসর্টে। আমাদের টিম সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায় উত্তরবঙ্গ। এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম, বলুন। আচ্ছা, আপনাদের এখানে সুকুমার হাজরা নামে কেউ রুম ভাড়া নিয়ে আছেন? সুকুমার হাজরা? কই না তো। আপনাদের রেজিস্টারটা একটু চেক করে দেখুন না। না ম্যাডাম, সুকুমার হাজরা বলে কি আমাদের রিসর্টে চেক ইন করলে আমার তো ঠিক মনে থাকতো। সাউথ বেঙ্গলের লোক, বানতলা। আমাদের কাছে পাক্কা খবর আছে উনি এই রিসর্টেই আছেন, একটু ভালো করে দেখুন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাউথ বেঙ্গলের লোক বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে দক্ষিণবঙ্গের একজন ট্যুরিস্ট আছেন, কিন্তু তার নাম তো সুকুমার হাজরা নয় ম্যাডাম। দেখুন তো আপনি চিনতে পারেন কিনা আগে। আরে হ্যাঁ, ইনি তো কয়েকদিন আগে আমাদের এখানে এসে রুম নিয়েছেন। কত নম্বর রুম? উনি 101 নম্বরে আছেন। উনি কি এখন রুমে আছেন? এতক্ষণ ছিলেন, কিন্তু আপনারা আসার মিনিট 10 আগে উনি রিসর্টের বাইরের দিকে একটু হাঁটতে গেলেন। ওকে, এই চলো। এই দাঁড়াও, অনেক দৌড়েছিস সুকুমার হাজরা, এবার চল। চলো ওদের, চলো। বল 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 বল, প্রমোটার মোহিত মিত্রকে মারার জন্য সুপারি কেন দিয়েছিলিস? কেন খুন করেছিলিস ওকে বল। তোর ভাড়া করা সুপারি কিলারকে কিন্তু আমরা ধরে ফেলেছি সুকুমার, সে কিন্তু তোর নাম করেছে আমাদের। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। কিছু করিসনি তো আমাদের দেখে পালাচ্ছিলি কেন? কিরে, বোবায় ধরলো নাকি? হ্যাঁ, মুখ বন্ধ করে আছিস? হ্যাঁ, কথা বলতে ভুলে গেছিস? দেখলি তো পুলিশের হাত থেকে পালানো যায় না, কেমন ধরা পড়ে গেলি। এবার বলতো কেন খুন করালি মোহিত মিত্রকে? হ্যাঁ, কেন ওর নামে সুপারি দিয়েছিলিস? বল। বেশ করেছি, বেশ করেছি। ও আমাকে ভাতে মারবে ভেবেছিল, ওই আস্ত জানোয়ারের বাচ্চাটা। একটু খুলে বলতো ব্যাপারটা কি? আমি মার্ডার কেসে প্রায় 1.5 বছর জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে যাবার পর আমি ভেবেছিলাম আর কোনোদিনও কোনো বেআইনি কাজ করব না। বলে যা, বলে যা। তারপর আমি কন্ট্রাক্টরের কাজ শুরু করেছিলাম, সেই সঙ্গে ছুটিয়ে প্রমোটারেরও কাজ করছিলাম। কিন্তু কি বল। আমাকে মাফ করবেন সুকুমার বাবু, আমি না আপনার ফ্ল্যাটটা কিনতে পারবো না। আই এম সরি। সে কি, সেদিন আমার ফ্ল্যাটটা ঘুরে ফিরে বললেন যে আপনার খুব পছন্দ হয়েছে, হঠাৎ করে কি হলো সমীরবাবু আপনার? তখন তো আমি মোহিতবাবুর ফ্ল্যাটটা দেখিনি। আসলে কিছু মনে করবেন না, আপনার ফ্ল্যাটের প্ল্যানের থেকে মোহিতবাবুর ফ্ল্যাটের প্ল্যানটা না অনেক ভালো। তাছাড়া মোহিতবাবুর ফ্ল্যাটের লিফট আছে। আজকালকার দিনে ফ্ল্যাটের লিফট না থাকলে খুব অসুবিধা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না খুব কষ্ট হয়, আমার অন্তত হয়, আমার আবার হাঁটুতে প্রবলেম। তাছাড়া মোহিতবাবুর ফ্ল্যাটের দামটা আপনার ফ্ল্যাটের থেকে অনেকটাই কম। আচ্ছা আচ্ছা, শুনুন না, আমি না পার স্কোয়ার ফিটের দাম একটু কমিয়ে দেবো, এবার খুশি তো? আপনি ফ্ল্যাটের দাম যতই কমান না কেন, মোহিতবাবুর ফ্ল্যাটের দাম
আপনার ফ্ল্যাটের থেকে অনেকটাই কম হবে, সেটা আমার পক্ষেও সুবিধা হবে। আর সুকুমারবাবু, এত কথার কি আছে? এত কথার তো কিছু নেই। আমার যেটা পোষাবে আমি তো সেটাই কিনবো। আমার মোহিতবাবুর ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, আমি মোহিতবাবুর ফ্ল্যাটটাই কিনবো। ঠিক আছে, আজ আমি আসি, আপনি ভালো থাকবেন। নমস্কার। শুধু ওই কলেজের প্রফেসর সমীরবাবু একা নয়, আস্তে আস্তে একে একে আরো অনেকে আমার ফ্ল্যাটের বুকিং ক্যান্সেল করে দিয়ে ওই জানোয়ার মোহিতের কাছ থেকে ফ্ল্যাট কেনা শুরু করছিল। আর কোটি কোটি টাকার লগ্নি আবার ডুবে যেতে বসেছিল। আমি পথে বসে গিয়েছিলাম স্যার। জানোয়ারের বাচ্চা, দুনিয়ার কোনো ব্যবসা খুঁজে পেলি না তুই? এত ব্যবসা থাকতে দেখে দেখে তোকে প্রমোটিং করতে হবে, আমার ভাত মারতে হবে, আমাকে পথে বসাতে হবে। শুধু একবার হুকুম করো দাদা, তুমি বললে কাল সকালে সোজা বাড়ি গিয়ে শালাকে ভালো করে চমকে দিয়ে আসবে। না না, ওসব করবি না। কেন গো? অনেক কষ্টে জামিন পেয়েছি, নিজেরাই সব করলে আবার জেলে যেতে হবে। তাও ঠিক, জেলের ভাত খাওয়ার ইচ্ছে আমার নেই। দুমদাম কিছু করে ফেললে ফেসে যেতে হবে। তাহলে আমাদের চুপচাপ মুখ বুজে চোখের সামনে ওই মহিতের উন্নতি দেখতে হবে। কিচ্ছু করবো না, আমরা স্টেপ নেবো না? নেব, নিশ্চয়ই স্টেপ নেব। কি স্টেপ নেবে? আমার একজন চেনা জানা আছে বিহারের গয়া। হ্যাঁ, তো আমি তোকে নাম্বারটা দিয়ে দেবো, তুই ফোন করে আমার নাম বলবি। সে নয় ফোন করে তোমার নাম বলবো, কিন্তু কাজের কথা কি বলো সেটা তো বলো। তুই ওকে বলবি ও যেন মোহিতকে ফোন করে আচ্ছা মতো থ্রেট করে। আচ্ছা, বুঝে গেছি, কিন্তু মোহিতের নাম্বার? সে না আমি তোকে ঠিক জোগাড় করে দিয়ে দেবো। তুই ওকে ফোন করে বলবি আমি ওকে টাকাটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দেবো। ও শুধু মোহিতকে ভয় দেখিয়ে প্রমোটিং থেকে যেন দূর করিয়ে দেয় ওকে। হ্যাঁ, কি করবি? কি করবি তোরা? কিচ্ছু করতে পারবি না। আরে যা 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 করার করে নে, যা। এই শোন, একবার যখন প্রমোটিংয়ে নেমেছি না, আরে আরে মরে গেলেও ছাড়বো না আমি। আরে যা করার করে নে, যা। রাখতো কথা, প্রমোটিং ছাড়াবে আমার। সুকুমার দা, এই মোহিত মিত্র মালটা কিন্তু এত সহজ বান্ধা না। ওরা বিহার থেকে ফোন করে বহুবার হুমকি দিয়েছে, কিন্তু শালা কোনো মতে প্রমোটিং লাইন ছাড়তে রাজি নয়। ও কিন্তু আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে দাদা। এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই বানতলার পুরো কনস্ট্রাকশন মার্কেট খুব তাড়াতাড়ি ও নিজের হাতের মধ্যে নিয়ে নেবে। যদি তাই হয় তাহলে আমার সামনে একটাই পথ খোলা আছে। কি পথ? খতম। আমরা নিজেরা কিচ্ছু করব না। তাহলে কে করবে? যা করার সুপারি কিলার করবে। বুঝে গেছি তোমার প্ল্যান। বলো, এই নাও। কত আছে এতে? 5 লাখ, পুরো ক্যাশ। বাকিটা কাজ হয়ে গেলে পেয়ে যাবে। অ্যাডভান্স যখন দিয়েছেন আপনার কাজটা ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। এটা ধরো, এটা আমাদের টার্গেটের ছবি, একেই তুমি খালাস করতে হবে। ছবিটা ভালো করে দেখে নাও। গিয়াস যার মুখ একবার দেখে নেয় তার মুখ কোনোদিন ভোলে না। খুব ভালো, এবার মন দিয়ে শোনো। গুরু তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই মালটার বাড়ি চিনিয়ে দেবে। আজকে থেকেই রেকি শুরু করে দেবে। ঠিক আছে। আর চুপচাপ ওর ওপর নজর রাখবে। কি করতে হবে সেটা আমি ভালো মতো জানি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আজ থেকে আপনাদের কাজটা শুরু হয়ে যাবে। আর বাগে পেলেই মালটাকে চললাম। তুমি দেখে রাখো কাজগুলো। ওই কে ভাই, কি দরকার? হ্যাঁ, তোর না মোহিত? হ্যাঁ, মোহিত কেন? মিত্র। হ্যাঁ, নিজেকে বানতলার নবাব ভেবেছিস? আর তুই কি একাই বানতলা রাজ করবি?
মোহিতকে খালাস করে ফিরেই সব শুটার আমাকে ফোন করে খুনের খবরটা জানিয়ে দেয়। আর তারপর আমি তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে সোজা হাওড়া স্টেশনে চলে যাই। তারপর সেইখান থেকে সেই দিনই সোজা ট্রেন ধরে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল, হ্যাঁ, নর্থ বেঙ্গল। এই তোর এই চামচা গুরু সে কোথায় রে? বল 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 তোর সাকরেত কোথায় গা ঢাকা দিয়েছে? আমি জানি না স্যার। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না সুকুমার। তোকে যেমন নর্থ বেঙ্গলের একটা অনামি রিসোর্ট থেকে টেনে বার করে নিয়ে এসেছি, তোর এই ডান হাত গুরু চামচা, হ্যাঁ, তাকেও পাতাল থেকে হলেও না আমি ঠিক টেনে খুঁজে বার করে নিয়ে আসবো। পুলিশের চোখকে তুলে দেওয়া অত সোজা নয়, বুঝেছিস? আর তোরা যে অপরাধটা করেছিস তার কোনো ক্ষমা নেই। তোদের দুটোকেই আমি জেল খাটাবো, দুটোকেই। বাকি জীবনটা তোরা দুটোতে মিলে জেলে বসে কাটাস, ঠিক আছে? তোর মোটা ডন, হ্যাঁ, দেখাচ্ছি ডন। ধরো আমাদের এই পৃথিবীর সর্বত্র মানুষের মধ্যে ব্যবসায়িক কারণে বা পেশাগত কারণে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা কোয়াইট নর্মাল, স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা থেকে কিছু মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় ঈর্ষা, সেটা একে অপরকে সহ্য না করতে পারার জন্য। কিন্তু একে অপরকে সহ্য না করতে পারার জন্য ঈর্ষাগত কারণে কাউকে খুন করে দেওয়া বা খুন করিয়ে ফেলা, সেটা কিন্তু কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। সুকুমার হাজরা মোহিত মিত্রের সঙ্গে একটা সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতায় নামতে পারতেন, কিন্তু সেটা না করে সে সুপারি কিলারকে দিয়ে মোহিত মিত্রকে খুন করিয়ে দিলেন। সেটা একটা ঘৃণ্য অপরাধ। সুকুমার হাজরার শাস্তি হবেই, এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের আমাদের দেশের আইন ব্যবস্থার হাত থেকে নিস্তার নেই। তাই সাবধান, নিজে সুস্থভাবে বাঁচুন, অন্যকেও সুস্থভাবে বাঁচতে দিন। তা না হলে কিন্তু সমূহ বিপদ।